জিয়াউর রহমানের ভাতিজি দেখেন, এই 54 বছর পরে এসে জিয়াউর রহমানের ভাতিজি 20টা বাচ্চাকে রক্ষা করলো, আর ওদিকে জিয়াউর রহমানের সন্তান 8,000 কিলোমিটার দূরে বসে তিনি ডাইরেক্ট করলেন আমাদের নেতা কর্মীদেরকে, তারা ছুটে আসলো। আজকে আবারও জিয়াউর রহমান F7 ফাইটার জেটটি বেসিক্যালি চায়না থেকে নেওয়া 13-তে, কিন্তু এরপরে এটা ফেজ আউট হয়ে গেছে 20-এ। F7 ফাইটার জেটটি ক্র্যাশ করে 1:30টার সময় 21 তারিখে, এবং এটা হুমরিকে পরে স্কুলের 4টি রুমকে এফেক্ট করে, তখন বাচ্চারা ওই রুমে ছিল। এই ফাইটার জেটটিকে নিয়ে তৌকির ইসলাম সাগর, 27 বছর বয়স, ইয়াং, নতুন বিয়ে করেছে। সে তার লাস্ট সোলো ফ্লাইট করছিল, অর্থাৎ ফার্স্ট সোলো ফ্লাইট করছিল, অর্থাৎ সে তার সবগুলো ধাপ পার হয়ে 5 থেকে 6 বছরে সে কোয়ালিফাই করছিল ফাইটার পাইলট হিসেবে, যে সে একা ফ্লাই করতে পারবে এই ফাইটার জেট দিয়ে। তো এর আগের ফ্লাইটটা করেছে 3 দিন আগে, তারপর 3 দিন আবহাওয়া খারাপের জন্য তিনি উঠতে পারেননি। তো যখন 21 তারিখে উনি 1:06 ফ্লাই করলেন, ফ্লাই করার 15 থেকে 20 মিনিট পরে যখন ব্যাক করা শুরু করেছে, তখন কন্ট্রোল টাওয়ার থেকে বুঝতে পারছিল যে এটি ইমব্যালেন্স, ফ্লাইটটা নর্মাল স্পিডে ওর নিজস্ব পাওয়ার নিয়ে চলছে না, অর্থাৎ পাওয়ার ফেলিউর সম্ভাবনা ছিল। তো তার সাথে যে কমিউনিকেশন হয়েছে, এটিকে কনফার্ম করার জন্য ব্ল্যাক বক্সের একটা ইনভেস্টিগেশন প্রয়োজন। ব্ল্যাক বক্স কিন্তু আছে, এটার ইনভেস্টিগেশন প্রয়োজন, এক্সপার্ট ওপিনিয়ন প্রয়োজন। দিস ইজ ওয়ান। 2 হলো যে কিছু পাইলট অফিসার বেশ কিছু লেখালেখি করেছে, ওখানে বলেছে যে ও যখন যাচ্ছিল, ব্যাক করছিল, কোনো রকমে সে গাছের জন্য ওই স্কুলটাকে দেখতে পাচ্ছিল না, ফলে সে ওই স্কুলে হিট করেছে, এবং স্কুলের হাইট যেটা এই রানওয়ের এন্ডে, এই হাইটটাও একটু বেশি মাইলস্টোনের, এটা নিয়েও প্রশ্ন কার্ভ করলো টু দা টুয়ার্ডস ডাউন। তখন কি আসলে একজন পাইলট কি মনে করে যে কোন দিকে যাচ্ছে না, সে কিন্তু ইয়েতে যাচ্ছে, এআই তে তার উইল এন্ড ডিজায়ারটা অলরেডি অনলাইনে এক্সপ্রেস করেছে, যে আমি চেয়েছিলাম মানুষ যাতে কম ক্ষতি হয়, অর্থাৎ সে বুঝে গেছিল, সে বাইডেন বুঝে গেছিল যে কমপ্লিট ফেলিউর, সিজার অফ ইঞ্জিন, ফলে তাকে কোথাও ক্র্যাশ করতে হবে যেখানে কম মানুষের ক্ষতি হয়, কোলাটারাল ড্যামেজ কম হয়। তো এটা গাছগুলোর জন্য সেই স্কুলটাকে দেখতে পায় নাই, ফাইনালি সে যে স্কুলে হিট করেছে, এবং 4টা রুম এফেক্ট হয়, প্রতিটা রুমে অন্তত 20 থেকে 30 জন, সেরকম 100-রও বেশি ছাত্র ধারণা করা হচ্ছে যে বার্ন হয়ে গেছে একদম। আমি একটা মিটিংয়ে ছিলাম, তো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম আমাদেরকে জানায় 3টার সময়, তারপর মিটিংটা খুব শর্ট হয়, তিনি কতগুলো ডাইরেক্টিভ দেন, হাততালি দেওয়া হবে না, দোয়া পড়ো, এবং তিনি নেতাদেরকে ডাইরেক্ট করেন, আমাদের রিজভি ভাই, এনি ভাই এবং বাকিরা এই স্পটে আসে, মেডিকেল টিম আসে ডাক্তার রফিকুলের নেতৃত্বে, ছাত্ররা আসে ব্লাড দেওয়ার জন্য, এবং আমি রাশ করি মাইলস্টোন, এই যে মাইলস্টোন কলেজ, এবং তারপরেও আমি চিন্তা করি যে মাইলস্টোনে যে লাভ হবে না, আমি বাংলাদেশ মেডিকেলে যাই, যে দেখলাম খুব করুণ অবস্থা। 25 থেকে 30 জন ওদেরকে বার্ন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে, 25 জনকে ভর্তি করা হয়েছে, বাকিদেরকে ফার্স্ট এড দিয়ে যারা ভালো তাদেরকে ছেড়ে দিয়েছে, অর্থাৎ 100-রও বেশি শুধু বাংলাদেশ মেডিকেলে। তো আমি যে বিষয়টা এখানে বলতে চাচ্ছি, যে হাহাকার এখানে চলছিল, হাজার হাজার মানুষ, আমার ওই বাংলাদেশ মেডিকেল ঢুকতে যে আমার পুলিশের সহায়তা নিতে হয়েছে। আজকে আমার কাছে কষ্ট লাগছে যে এই F7 ফাইটার জেটটি বেসিক্যালি চায়না থেকে নেওয়া 13-তে, কিন্তু এরপরে এটা ফেজ আউট হয়ে গেছে 20-এ, এবং এই যে ফেজ আউট হওয়া, এটার সাথে বাংলাদেশের ইকোনমি বা বাংলাদেশের সামর্থ্য এবং গত 17 বছরের যে স্বৈরাচারের যে অবদান, সে এখানে ইম্প্যাক্ট আছে। বর্তমান এয়ার চিফকে আমি অ্যাপ্রিসিয়েট করি, উনি অনেক অনেক ভালো কথা বলেছেন, বাট একবারও তিনি স্ট্র্যাটেজিক্যালি যে গত সরকার যে 17 বছরে আরো নিউ ফাইটার, যেমন JF-17 হলো এটারই নিউ ভার্সন, এটা 4.5 বা 5 জেনারেশন, যেটা পাকিস্তান ইউজ করে রাফায়েল এবং ইভেন F-16 শুট ডাউন করেছে। অর্থাৎ আমরা যে টাকার কথা আমি শুনছি, যে আগের এয়ার চিফ হান্নান সাহেব 3000 কোটি টাকা, আমি জানি না এটা কতটুকু সত্য, নিয়ে পালিয়ে গেছে, একটা এয়ার চিফ পালিয়ে গেছে। তো এই 3000 কোটি দিয়ে তার পালিয়ে গেছে সে নাই। সো এবং যাওয়ার আগে সে ডিউটি থাকে, না পালিয়ে নাই, যে তারপরে 5ই আগস্টের পরে পালিয়ে গেছে, তার আগে সে শেখ হাসিনাকে এক্সিট দেওয়ার জন্য সব ব্যবস্থা সে করেছে। এবং এই লোকটা যদি হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যায়, সে কি
পারলো না কিছু ফাইটার এয়ারক্রাফট কেনার জন্য? আমাদের যে এটা তরুণ পাইলট, এটা অনেক কষ্ট, এই 6 বছরে প্রায় সে 12টা টেস্ট পার হয়ে ফাইনালি যেদিন সোলো টেস্টে আসছে, অর্থাৎ নিজে পাইলট তার ওস্তাদ ছাড়া সে ফ্লাই করতে যাচ্ছে, ওই দিন এইখানে একটা বিশাল প্রশ্ন যে মেইনটেনেন্স টিম যে এটা রোবাস্ট টেস্ট সার্টিফিকেট দেয়, ওই সার্টিফিকেটটা দেখার প্রয়োজন আছে। আচ্ছা, তারপরে ব্ল্যাক বক্স কি বলছে, এবং সে যে ইজেক্ট করেছে লাস্ট মুহূর্তে দি লাস্ট 10, এইটা কেন সে 2 বা 3 সেকেন্ড আগে, অথবা আরো এরা পাইলটরা স্প্লিট অফ সেকেন্ড বলে, একটা সেকেন্ডেরও 10 ভাগের 1 ভাগে তারা অ্যাকশনে যায়। সো যদি 3 সেকেন্ড আগে সে ইজেক্ট করতো তাহলে বেঁচে থাকতো। সে, তাকে আমরা হারালাম, তার স্ত্রী বিধবা হলো, তার পরিবার কাঁদছে, সারা দেশ তার জন্য কাঁদছে। কিন্তু এয়ার চিফ তার বক্তব্যে তিনি সব ঠিক বলেছেন যে 30 বছর যায়, 25 বছর যায়, কিন্তু এট দি সেম টাইম আমরা মার্সিডিজ গাড়ি 3 বছর পরে বদলাই, তো ওই যে ফাইটার জেটকে আমরা আপডেট করবো না কেন, আপগ্রেড করবো না কেন? ওইটা যদি আপগ্রেড করি, ফরগেট অ্যাবাউট মেইনটেনেন্স, আপগ্রেড যদি আমরা করতাম, তাহলে ওই যে 3000 কোটি টাকা পালাই গেছে ফান্না খান, উনি ওই যে এয়ার চিফ, ওইটার কে উত্তর দিবে? সুতরাং এইখানে গাফিলতি আছে টপ লেভেলের, এবং উনি একবারও তিনি শোক প্রকাশ করে নাই, মানুষগুলোর কষ্টের প্রতি তিনি সমবেদনা জানান নাই, একবারও তিনি দুঃখ প্রকাশ, তিনি কেমন যেন তাকে প্রোটেক্ট করার জন্য যে না এয়ারফোর্সের সব ঠিক আছে, মেইনটেনেন্স উনি তার ফেভারে আছে, একবার ভাবলো না। এই যে এতগুলো শিশু 31 জনের কথা বলছে, বেসিক্যালি আরো সেন্সিবল মানুষ মনে করছে আরো বেশি হয়তো মারা গেছে, বার্ন করেছে, এটা হয়তো ডিটেক্ট হবে, হোক আর না হোক 31 জন কেন মারা যাবে? এই যে শেহরিন চৌধুরী, জিয়াউর রহমানের ভাস্তি, মেহরিন চৌধুরী, যে জিয়াউর রহমানের ভাতিজি, দেখেন এই 54 বছর পরে এসে জিয়াউর রহমানের ভাতিজি 20টা বাচ্চাকে রক্ষা করলো, আর ওদিকে জিয়াউর রহমানের সন্তান 8000 কিলোমিটার দূরে বসে তিনি ডাইরেক্ট করলেন আমাদের নেতাকর্মীদেরকে, তারা ছুটে আসলো। আজকে আবারও জিয়াউর রহমান। তো আমি এইখানে একটা বিষয় বুঝলাম না যে এয়ার চিফ হাসান সাহেব একবারও তিনি বললেন না যে আমি দুঃখ প্রকাশ করছি, একবারও তিনি বললেন না এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বা ইট ইজ সো আনফরচুনেট, মানুষ কাঁদছে, বাট তিনি কাঁদেন নাই, তিনি শুধু তার এয়ারফোর্সকে সেভ করতে চাচ্ছেন। আমার প্রশ্ন হলো স্ট্র্যাটেজিক্যালি এখানে যদি 30 বছর আগে এয়ারবেস করা হয়, এখন কেন এটাকে রসুলপুরে নেন না? ওয়াই ডোন্ট ইউ টেক দেয়ার? রসুলপুরে যদি নেন তাহলে কোলাটেরাল ড্যামেজটা আজকে এটা হতো না, কালকে যদি যুদ্ধ শুরু হয় আর এখানে যদি শত্রু আইসা বম্বিং করে, তাহলে কোলাটেরাল ড্যামেজ হবে লক্ষ লক্ষ। কেন বেসটাকে রসুলপুরে নেন, না হলে ঘাটাইলে নেন, না হলে যেখানে আরো সেফ, কম ঘনবসতি, সেখানে নেন। ঢাকা এটাকে রাখার আর প্রয়োজন নাই। স্ট্র্যাটেজিক চেঞ্জ আনতে হবে, সময়ের সাথে আপগ্রেড করতে হবে, সময়ের সাথে আরো রোবাস্ট চেকিং এ যেতে হবে। সুতরাং আমি মনে করি দায়িত্ব নিতে হবে এয়ারফোর্সকে, দায়িত্ব নিতে হবে টেকনিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি এবং ইকোনমিক্যালি। আমরা ওই আগের চিফের যে ওয়ালটা দেখলে আমার লজ্জা লাগে, ওয়াল কি এরকম হয় নাকি? হ্যাঁ, মনে হয় যে কি এক বিশাল আয়োজন করছে, কোটি কোটি টাকা দিয়ে ওয়াল করছে, তোমার ফাইটার পাইলট নাই, তুমি ওয়াল সুন্দর করতেছো। ইটস এ শেম, হান্নান ইজ এ শেম। তাকে ধরে নিয়ে এসে তার জিজ্ঞেস করতে হবে তোমার ফাইটার জেট নেই, তুমি ওই যে যে ওয়াল বানাইছো কেন, দিয়া এসএস পাইপ দিয়া, হোয়াট ফর? বাকিংহাম প্যালেসের যে ওয়াল, এটাও এত সুন্দর না, কুইনের ওয়াল এত সুন্দর। এই প্রশ্নের সাথে আমি একটু অ্যাড করি যে গতকালকে আমাকে একটা রিটায়ার্ড এয়ারফোর্স অফিসার রিং করেছিল। সে বলছে স্যার আপনি তো টকশোতে জান এগুলো বলেন, শুধু তো স্যার ওয়ালের কথা বললো, তাদের যে সানগ্লাস, সেই সানগ্লাস নাকি মানে সস্তা এবং রেপ্লিকা, অরিজিনালটা না যেটা হওয়ার কথা। ওয়াচ, এই ওয়াচও নাকি তাদেরকে দেওয়া হচ্ছে, যেটা সস্তা একটা ওয়াচ। যে এগুলো বাদ দিয়ে, এবং সে বললো স্যার আপনি স্কোয়াড্রন, ঢাকা যে স্কোয়াড্রনটা সেটা অফিসটা দেখে আসেন, এটা একটা শান শৌকতের জায়গা করা হয়েছে। মানে অপারেশনাল জিনিস বাদ দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ বিউটিফিকেশন অন্যান্য জিনিস, সেই জিনিসগুলোকে গত এই স্যার যার কথা বললেন আর কি, গত এয়ার চিফ তার সময় এই জিনিসগুলো করেছে, যেটা বর্তমান এয়ার চিফের বলা উচিত ছিল যে গত 16 বছরের এই আরেকটি বিষয় মাধ্যমে এগুলো এসেছে। আরেকটি বিষয় যে এই 16 বছরে ফ্যাসিস্টরা ইয়ারের যে এখানে একটা বিশাল ব্যাপার আছে, কনসেপ্ট আছে। আমরা দেখলাম যে পাকিস্তান এবং ইন্ডিয়া ইয়ার ফাইটে এক স্কোয়াড্রন লিডার, একটা মেয়ে আয়েশা, সে 140 কোটি মানুষকে স্তব্ধ করে দিয়েছে। তার
JF-17 দিয়ে, এটারই নিউ ভার্সন, এই যে F7 এর নিউ ভার্সন JF-17 দিয়ে F-16 রাফায়েল এগুলো ফেলে দিল। 6টা যখন ভূপাতিত করলো তখন সারা পৃথিবী কেঁপে উঠলো, হোয়াইট হাউস সারা দিল যে তোমরা থামো, মানে আরো 40টা ফালায় দেওয়ার আগে আর কি। এইখানে টেকনোলজি এবং বাংলার আকাশ রাখিব মুক্ত, এই যে একটা স্লোগান এয়ারফোর্সের, সেটাকে সাপোর্ট করার জন্য এয়ার চিফ হিসেবে তার ফার্স্ট বলতে হবে যে আমার এই ব্যারাটেরা সুন্দর না করে লেট আস বাই দি ফাইটার জেট, লেট আস মেক আওয়ার ফাইটিং এফিসিয়েন্সি ফার্স্ট, যে আমাদের ফাইটিং শক্তিশালী করতে হবে। সুতরাং এইখানে মনোযোগ দিতে হবে। এইখানে আমি প্রেজেন্ট এয়ার চিফকে অ্যাপ্রিশিয়েট করব যে আপনি যদি এইটার তুলতে পারেন যে আমার ফাইটার এয়ারক্রাফট বেশি নতুন করে নতুন আসলে আকাশ কতটুকু মুক্ত রাখার মতো, আমরা কোথায় আছে আকাশ মুক্ত রাখা, আমরা আকাশ থেকে আরো মাটির ধ্বংস করে দিলাম, মাটিতেও আমরা মুক্ত নই, আকাশ আমরা মাটিতে মানুষগুলোকে মেরে ফেললাম। সুতরাং আমাদের এই স্লোগানকে বাস্তবে এবং আমরা কতটা আসলে শত্রুকে মোকাবেলা করার মতো সেই যোগ্যতা সেই সক্ষমতা আমাদের কতটুকু আছে, এইটা ডেভেলপ করতে হবে। এবং এটা ডেভেলপ করার করতে পারেনি, সেই যাচাই করবার সুযোগও নেই। তবে অন্ততপক্ষে নিজেরা যেন রক্ষা এটা কিন্তু আমাদের যে ইকোনমি, সেদিকে আমাদের যে 15 বছরে যে ইকোনমি থেকে চুরি হয়েছে টাকা, বিলিয়ন ডলার যে চুরি হয়েছে, ওইটা দেয়া এইখানে শত শত ফাইটার জেট কেনার সুযোগ। যাই হোক, আমি আমাদের সেরকম কোনো কিছু আছে কিনা জানি না, আমি আসছি আপনার কাছে। না, আপনার উত্তরটা আমি দিতে পারিনি। প্রশ্নটা ছিল যে এই সংখ্যাটা নিয়েও কনফিউশন প্রথম রাতে আমি যখন ওখানে হাজির, ওখানে বাচ্চারা কাঁদছে যে এখানে এসে প্রথম 3 জন বলছে, তো সাংবাদিক বলছে 9 জন না 10 জন তারা দেখছে, তখন তারা খেপে গেছে, কে বা কারা। এখন এই বিষয়গুলোতে একটু ইটস এ টাইম অফ ডিজিটাল অ্যাক্টিভিটিস। আমার সামনে সাংবাদিকরা বলতেছে মেজর সাহেব সেনাবাহিনী আমাদের, এখানে সংখ্যাটাকে নিয়ে এদিক সেদিক করবার কতটা সুযোগ রয়েছে? কারণ সেখানে শিক্ষার্থীরা একদম পুরোপুরি তারা ডেড বডি সেখানে যারা রয়েছে এরা কোনো জেনারেল কোনো পাবলিক ছিল না, ওই শিক্ষার্থীদের কোনো না কোনো রিলেটিভ। আচ্ছা, তারপর শিক্ষার্থীরা খেপে যেখানে গেছে, ইম্প্যাক্টটা কোথায় দেখেন, এই যে এনসিপিরা আসছে বা যারাই আসছে তখন বলতেছিল, তারা স্লোগান দিচ্ছিল যে আমার ভাইয়ের রক্তে লাল, হ্যাঁ, পলিটিক্স আন্দোলনকে নিয়ে এসেছে। এবং এরা যে এই যে বক্তব্যগুলো দিয়েছিল, এটা আসলেই যে তাদের কষ্ট, তারা ডেড বডি বের করে নিয়ে আসতেছে, এটার সংখ্যাও বলা হচ্ছে কম। সুতরাং এইখানে আমাদের মানসিকতাকে আরো স্বচ্ছ করতে হবে, আরো স্বচ্ছ। কিন্তু এখানে ইচ্ছাকৃতভাবে কোনো ষড়যন্ত্র এটা হয় না, সেটাও দেখতে হবে। জি, এটাও দেখতে হবে। জি, থ্যাংক ইউ।